দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার কমলো ৮,০০০ কোটি টাকা, বেশি কমেছে প্রকল্প সহায়তা। চলতি অর্থ বছর দেশের অর্থনীতির আকার বেড়েছে ৮ ভাগের বেশি হারে, মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $১৯০৯। দেশে সফটওয়্যারের বাজার বাড়ছে, এই বাজারে বিদেশিদের আধিপত্য কমাতে সুবিধা চান দেশীয় উদ্যোক্তারা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে ৮,০০০ কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। বিদেশি সাহায্য কমানো হয়েছে ৯,০০০ কোটি টাকা, যা আবার পুষিয়ে নেওয়া হয়েছে সরকারি অর্থায়ন বাড়িয়ে। যোগ করা হয়েছে নতুন প্রায় ৫০০ প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে সংশোধিত এডিপি অনুমোদন করা হয়। সৌরভ রহমানের রিপোর্ট। চলতি অর্থ বছরে ১,৭৩,০০০ কোটি টাকার উন্নয়নের রূপরেখা দিয়েছিল সরকার বাজেটে, কিন্তু মাঝপথে লক্ষ্য কাটছাঁট করে আনতে হলো ১,৬৫,০০০ কোটিতে। বরাদ্দ কমেছে মূলত বিদেশি সহায়তা থেকে। মূল এডিপিতে প্রকল্প সাহায্য ধরা হয়েছিল ৬০,০০০ কোটি, সেখান থেকে ছাঁটাই হয়েছে ৯,০০০ কোটি টাকা। তবে নিজস্ব তহবিল থেকে সরকার বরাদ্দ বাড়িয়েছে ১,০০০ কোটি টাকা। কী কারণে কমলো? ১০০টা প্লেয়ার আছে, ৩-৪টা প্লেয়ার একটু স্লো ছিল, এভারেজ স্লো হবে। বার্তাটা পেয়েছেন? ৩-৪টা প্লেয়ার জিরো পর্যায়ে খেলেছে, গড়ের মধ্যে ওটা ঢুকে গেল, কমলো। হিসেব বলছে ১০০ কোটি টাকার উপরে সরকারি বরাদ্দ কমেছে ১১টি মন্ত্রণালয় ও বিভাগের। এর মধ্যে সেতু বিভাগ থেকে কমানো হয়েছে সবচেয়ে বেশি ২,৫৪৯ কোটি টাকার মতো। প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ কমানো হয়েছে ১৮৫০ কোটি টাকা। বরাদ্দ কমেছে রেল, তথ্য প্রযুক্তি, অর্থ আর স্বাস্থ্য মন্ত্রণালয়েও। তবে ১০০ কোটি টাকার উপরে বরাদ্দ বেড়েছে নির্বাচন কমিশন, বিদ্যুৎ, স্থানীয় সরকার সহ ২০টি মন্ত্রণালয় ও বিভাগের। নির্বাচনের সময় ছিল ২ মাস, আপনারা ভালোই জানেন আমার চেয়ে। আমাদেরকে কাজ করতে বারণ করা হয়েছিল নভেম্বর মাস থেকে, আপনি জানেন এটা। নির্বাচন কমিশন থেকে আমাদের বারণ ছিল, বারণ বা মানা ছিল যে এই সময় আপনারা কোনো উন্নয়ন প্রকল্পের কাজ করবেন না। আমরা দেখি নাই, তদারকি করি নাই, কিছু বলি নাই, ফলে এটা ২ নম্বর কারণ দিলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের ওই সভায় আলোচনা হয়েছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন গতি নিয়েও, যেখানে জানানো হয় চলতি অর্থ বছরের প্রথম ৮ মাস অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৩৯.১৩% অর্থ ব্যয় করা গেছে। এই হার আরও বাড়াতে বাস্তবায়ন সক্ষমতার পাশাপাশি সরকারের পরিবীক্ষণ ও মূল্যায়ন দক্ষতা বৃদ্ধিরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রত্যেক বিভাগে আমরা একটি আইএমইডির একটি অফিস করব। আইএমইডি অনেক কাজ করে, যেমন ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলো তদারকি করে, কিন্তু তারা ইঞ্জিনিয়ার নয়। সুতরাং তাদের নিজস্ব একটা ইঞ্জিনিয়ারিং ইউনিট বা ল্যাব বা পরীক্ষাগার খোলার সম্বন্ধে আজকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রী জানান, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ১,৯১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যদিও মূল এডিপিতে প্রকল্প ছিল ১,৪৫১টি। ইকোনমিক কাউন্সিল, জাতীয়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি অর্থ বছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি কত হবে তার একটি প্রাথমিক হিসেব তৈরি করেছে পরিসংখ্যান বিভাগ, যেখানে দেশের অর্থনীতির আকার বেড়ে দাঁড়িয়েছে, আমরা যদি দেখি, ২৫,৩৬,০০০ কোটি টাকা, যা আগের অর্থ বছর ছিল ২২,৫০,০০০ কোটি। অর্থাৎ প্রবৃদ্ধি বেড়েছে। আমরা যদি প্রবৃদ্ধির হিসেবটি দেখি, প্রবৃদ্ধি বেড়েছে ৮ ভাগের বেশি হারে। হিসেবটি যদি চূড়ান্ত থাকে শেষ পর্যন্ত, তাহলে প্রথমবারের মতো দেশের অর্থনীতি ৮ ভাগ বৃদ্ধির ঘটনা দেখতে পাবে। কেন বাড়ছে? আমাদের প্রত্যেকটা সামষ্টিক অর্থনীতিতে প্রত্যেকটাতেই আমাদের প্রবৃদ্ধি ভালো। আমাদের রিমিটেন্সের পরিমাণ অনেক বেড়েছে। আমাদের রিমিটেন্স যদিও এখানে আসবে না, আমাদের সেটা আসবে মাথাপিছু আয় আসবে, আমাদের জিডিপিতে আসবে না। জিডিপিতে আসার জন্য আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং খাত বেড়েছে। যে মূল খাতগুলো, সবগুলো খাতে আমাদের বেড়েছে। সেই জন্য আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি ভালো হয়েছে। আমরা আশা করব আগামী 3 বছরের ভিতরে, এই বছরের পরে যেটা আসতে বছর 20 সালের পরে পরবর্তী 4 বছরের ভিতরে আমাদের প্রত্যাশা হচ্ছে ডাবল ডিজিটে পৌঁছানো, 10 ভাগে পৌঁছানো ইনশাআল্লাহ। হিসেব বলছে চলতি অর্থ বছর শিল্পে প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু বড় আকারে সেই প্রবৃদ্ধি হয়েছে প্রায়
13.02 ভাগ, যেটি আগের অর্থ বছর ছিল 12.86 ভাগ। এবং শিল্পের যে প্রবৃদ্ধি তার বড় অংশটি কিন্তু এসেছে ম্যানুফ্যাকচারিং খাত থেকে। আমরা যদি দেখি ম্যানুফ্যাকচারিং খাতে প্রায় 15 ভাগের মতো ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি হয়েছে। যদি সংখ্যাটি সঠিকভাবে বলি 14.73 ভাগ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 10.5 ভাগের মতো প্রবৃদ্ধি। নির্মাণ খাতে কিন্তু প্রবৃদ্ধি কিছুটা কমে গেছে, 9.63 ভাগ প্রবৃদ্ধি হয়েছে। খনিজে হয়েছে 7.39 ভাগ। শিল্প প্রবৃদ্ধির বাইরে সেবা খাত, যেটি আমাদের অর্থনীতির সবচেয়ে বড় অংশ, সে খাতে প্রবৃদ্ধি এসেছে 7.70 ভাগ, এবং যেটি আগের অর্থ বছরের চেয়ে সামান্য কিছুটা বেশি। তবে কৃষিতে কিন্তু প্রবৃদ্ধি কমে গেছে, বেশ বড় আকারে প্রবৃদ্ধি কমেছে। 2.58 ভাগ প্রবৃদ্ধি হয়েছে কৃষিতে, যেটি আগের অর্থ বছর ছিল 3.47 ভাগ। মূলত শস্য প্রবৃদ্ধি, উৎপাদন কমে যাওয়াতে কিন্তু উৎপাদন কমের যে কারণে বাড়ার কথা ছিল সেটি না বাড়াতে উৎপাদনের প্রবৃদ্ধি কমে যাওয়ায় এই কৃষিখাতে প্রবৃদ্ধি কমে গেছে। আমরা যদি দেখি যে কৃষিখাতে প্রবৃদ্ধির বাইরে বিনিয়োগ এবং ভোগ ব্যয় কী অবস্থা, জিডিপির অনুপাতে ভোগ ব্যয় কিন্তু চলতি অর্থ বছর হিসেব করা হচ্ছে যে কিছুটা কমে যাবে গত অর্থ বছর থেকে। 2018-19 অর্থ বছরে ভোগ ব্যয় হবে জিডিপির অনুপাতে 76.07 ভাগ, যেটি আগের অর্থ বছর ছিল 77.17 ভাগ। এটি সরকারি বেসরকারি দু খাতেই কিন্তু কমেছে। একই সাথে আমরা যদি দেখি যে বিনিয়োগের অনুপাতও কিন্তু বেশ খুব বড় আকারে কিন্তু প্রবৃদ্ধি হয়নি। 2018-19 অর্থ বছরে জিডিপির অনুপাতে বিনিয়োগ হয়েছে 31.56 ভাগ ধরা হয়েছে, যেটি আগের অর্থ বছর ছিল 31.23 ভাগ, সামান্য কিছুটা বেড়েছে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে 31 ভাগের মধ্যে কিন্তু সরকারি বিনিয়োগ 8 ভাগ আর বেসরকারি বিনিয়োগ মাত্র 23 ভাগের মতো। সব মিলিয়ে দেশের মাথাপিছু আয় যদি আমরা হিসেব করি, সেই মাথাপিছু আয়ের হিসেব বেরিয়েছে $1909, যেটি আগের অর্থ বছরেতে $158 কিছু বেশি। কিন্তু কাঙ্ক্ষিত কেন বিনিয়োগ হয়নি বা সে বিষয়ে সরকারের চিন্তাভাবনা কি, এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী কিন্তু আশা ছাড়ছেন না। বলছেন আগামী 3 বছরে বেশ বড় আকারের বিনিয়োগ হবে বেসরকারি খাত থেকে। প্রাইভেট সেক্টর এখনো আসেনি, এবার থেকে প্রাইভেট সেক্টর আসবে। আমরা জানেন আমরা প্ল্যানিং এবং ফাইন্যান্স মিলেই আমরা আমাদের আগামী দিনের যে পথ চলার যে সম্ভাবনার জায়গাগুলো এখন আনএক্সপ্লয়েটেড রয়ে গেছে, সেগুলো আমরা এক্সপ্লয়েট করার চেষ্টা করব। এবং প্রাইভেট সেক্টর আমাদের ইঞ্জিন অফ গ্রোথ, তাদেরকে জেনুইনলি আমাদের অ্যাজ ইঞ্জিন অফ গ্রোথ উই ওয়ান্ট টু সি দেম অ্যান্ড উই উইল ব্রিং দেম ব্যাক। তারা আমাদেরকে আবার আমাদের অর্থনীতির মূল ধারায় তারা ফিরে এসে কাজ করবে। সরকারি তথ্য প্রযুক্তি কাজের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে বেসিস। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত 3 দিনব্যাপী বেসিস সফট এক্সপো 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি জানিয়ে বলা হয়, এর মাধ্যমে দেশের বাজারে কমবে বিদেশি সফটওয়্যারের আধিপত্য। ইআরপি, বিজনেস ইন্টেলিজেন্স, ম্যানেজমেন্ট ও সিকিউরিটি সিস্টেম ডেভেলপমেন্টের কাজ করে প্রিডেসিস আইটি, যার বেশিরভাগই টেলিকম, তৈরি পোশাক ও আর্থিক খাতের জন্য। বাংলাদেশে প্রায় 100-র মতো গার্মেন্টসে অলরেডি আমাদের সলিউশন চলে। জাপানে আমরা একটা সফটওয়্যার কোম্পানি টেকনিক্যাল পার্টনার, এখানে রোবোটিক, আইওটি, মেশিন লার্নিং, বিগ ডাটার উপর আমরা কাজ করতেছি। এমনকি আমাদের ইউএসএতেও আছে। আমাদের এনআইটি কার্ড তৈরির সাথে জড়িত tigerit.com তৈরি করেছে রোহিঙ্গাদের ডাটাবেজও। প্রতিষ্ঠানটি বলছে দেশে এমন কাজের পরিধি বাড়ছে। আমরা শুধু বাংলাদেশেই না, আমরা পাশাপাশি আরও 12 থেকে 13টা দেশে আমরা এই ধরনের সলিউশন দিচ্ছি। আমরা বেসিক্যালি সিস্টেম ইন্টিগ্রেটর হিসাবে কাজ করি। আশা করতেছি যে সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো। বেসিসের হিসেবে প্রতি বছর দেশে বর্তমানে 1000 কোটি টাকার সফটওয়্যার সেবার প্রয়োজন পড়ে, যেটি বাড়ছে 20 থেকে 30 ভাগ হারে। যদিও এই বাজারের বড় অংশটি এখনও বিদেশি প্রতিষ্ঠানগুলোর দখলে, সেই জায়গায় পরিবর্তন আনতে চান দেশীয় উদ্যোক্তারা। ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন করার জন্য প্রায় 4000 সিটিজেন সার্ভিসেস, নাগরিকের সেবা, তারা সরকার কিন্তু প্ল্যান করেছেন যে অনলাইনে নিয়ে আসবেন, অটোমেশন করবেন। সে এই যে 4000 সেবা এবং এর মধ্যে অর্ধেক সেবাকে আগামী 3 বছরের মধ্যে কমপ্লিট করা হবে, অনলাইনে নিয়ে আসা হবে, ডিজিটালাইজ করা হবে। এই যে সামনে এত বড় কাজ আসছে সরকারের, এই কাজগুলো যাতে আমরা বেসিসের সদস্য যারা, তারা যাতে আমরা করতে পারি, আমরা কিন্তু কোনো বিদেশি কোম্পানিকে এখানে কিন্তু চাচ্ছি না। দেশীয় 250 তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত বেসিস সফট এক্সপো 2019-এর উদ্বোধন করে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে হবে, নজর দিতে হবে দক্ষ জনশক্তি গড়ে তোলায়। আমি বলেছি যে আপনারা একজনে না পারলে 10 জন একসাথে মিলে করুন, কিন্তু একটা দুইটা সাফল্যের উদাহরণ তৈরি করুন,
যেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারি, মাননীয় উপদেষ্টার কাছে তুলে ধরতে পারি যে এই কাজ সবগুলোই আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিগুলোই করতে পারে। বাংলাদেশে ডেভেলপ করা সফটওয়্যার বাংলাদেশ সরকার, বেসরকারি খাত, টেলকো, ব্যাংক সবগুলো জায়গায়, এডুকেশন, হেলথ, প্রত্যেকটা জায়গায় সফটওয়্যার যেখানেই প্রয়োজন হবে সেখানে বাংলাদেশে ডেভেলপ করা সফটওয়্যারগুলোই ব্যবহার হবে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 3 দিন চলবে বেসিসের এই আয়োজন, যেখানে অনুষ্ঠিত হবে 30টিরও বেশি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সেমিনার। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বরাদ্দ বাড়বে সরকারের মেগা প্রকল্পেও। অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। রাজস্ব আদায় বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমস 3 আইনেই সংস্কার আনার কথাও জানান তিনি। আগামী 1 বছর দেশের কোন খাতে কত ব্যয় হবে, সে অর্থ আসবে কোথা থেকে? প্রথমবারের মতো সেই পরিকল্পনার দায়িত্বে নতুন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। এসব বিষয়ে পরামর্শ নিতে মঙ্গলবার অর্থনীতিবিদ আর পেশাজীবীদের সাথে আলোচনায় বসেন অর্থমন্ত্রী। শুরুতেই জানান, রাজস্ব আদায় বাড়াতে এবার করের আওতা বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে বাজেটে। মুষ্টিমেয় কিছু মানুষ ট্যাক্স দেয়, আর এই মুষ্টিমেয় মানুষগুলো চাইতেও আরও অনেক শক্তিশালী মানুষ আছে আর্থিকভাবে, তারা ট্যাক্স দেয় না। সুতরাং যারা দেয় তাদের উপরে এই প্রেশারটা অনেক বেশি সৃষ্টি হয়। তো এবার আমরা আশ্বস্ত করতে চাই জাতিকে যে আমরা যারা একদিন বেশি দিচ্ছে তারা এখন থেকে কম দিক, আর যারা দেয়নি তারা সবাই ট্যাক্স দিক। যাদের দিবার ক্ষমতা আছে তাদের সবাইকে আমরা ট্যাক্স নেটের আওতায় নিয়ে আসবো। 3 ঘণ্টার দীর্ঘ আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শিক্ষার মান উন্নয়নে এ খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টি। সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলার দিকেও মনোযোগ দেওয়ার পরামর্শ আসে বৈঠকে। আলোচনা শেষে অর্থমন্ত্রী বলেন, রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে প্রণোদনা দেয়া হবে বেসরকারি খাতে। প্রাইভেট সেক্টরের জন্য এরা কিভাবে শিল্প কারখানা আরও বাড়াতে পারে, কিভাবে এক্সপোর্ট আরও বৃদ্ধি করতে পারে, এক্সপোর্টের জন্য নতুন নতুন বাজার তৈরি করতে পারে, এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে আমরা অবশ্যই ইনসেন্টিভ ব্যবস্থা করব। যাদের সাথে আমাদের প্রতিনিয়ত কম্পিট করতে হয়, কম্পিটিশনে টিকে থাকতে হলে ওরা যে সমস্ত বেনিফিট পায় একই রকম বেনিফিট আমাদেরকেও এখানে দিতে হবে, সেগুলো আমরা অবশ্যই এনশিওর করব। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 8.5% হতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন আভাস দেন অর্থমন্ত্রী। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 26 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5631-এ। লেনদেন হয়েছে মাত্র 437 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 233টির, কমেছে 81টির, আর অপরিবর্তিত রয়েছে 32টি দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের। প্রায় টানা 5 দিন কারেকশনের পর মার্কেট আজকে পজিটিভলি ক্লোজ হয়েছে। ইন্ডেক্স 26 পয়েন্ট বেড়ে 5631 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এ মাসে টার্নওভার কিছুটা স্লো আছে। এ মাসে এভারেজ টার্নওভার ছিল 565 কোটি টাকা, যা একই সময় লাস্ট মান্থে ছিল প্রায় 117 কোটি টাকার মতো। 31%-এর মতো কমেছে, যা কিনা ইনভেস্টরদের কশাস মনোভাবকে রিফ্লেক্ট করছে। এছাড়া যে এমএনসিগুলোর যে লাস্ট কাপল অফ ডেজে প্রাইসের ঊর্ধ্বগতি ছিল, তা আজকে বেশ কিছু কমে এসছে, যার লিডিংয়ে ছিল ব্যাডবিসি, ফলোড বাই মারিকো, বার্জার এবং গ্ল্যাক্সোস্মিথ। এছাড়া আজকে উল্লেখযোগ্য সেক্টরগুলোর মধ্যে ছিল ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মা এক্সেট্রা। সিঙ্গাপুর ও হংকংয়ের সাথে এবার প্যারিসও উঠে এসেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায়। বিশ্লেষকরা বলছেন, মুদ্রাস্ফীতি ও অস্থির মুদ্রাবাজারের প্রভাবে এবছর বড় পরিবর্তন এসেছে ব্যয়বহুল শহরের তালিকায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কোন শহরে খাবার ও পানীয় কেনার খরচ কেমন, বাড়ি ভাড়া সহ জীবনযাপন ব্যয় কতটা, শিক্ষা ও চিকিৎসা পেতে কী পরিমাণ ব্যয় করতে হয়, তারই ভিত্তিতে সারা বিশ্বের 133টি শহরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহরের শীর্ষস্থান এবারও ধরে রেখেছে সিঙ্গাপুর, যেখানে 1 কেজি ব্রেড কিনতে খরচ হয় প্রায় 280 টাকা। লন্ডন ভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তৈরি করা ব্যয়বহুল শহরের তালিকায় সিঙ্গাপুরের সাথে উঠে এসেছে ফ্রান্সের রাজধানী প্যারিসও। এই তালিকায় গত বছর শহরটি ছিল দ্বিতীয় অবস্থানে। এখানেই শেষ নয়, সিঙ্গাপুর ও প্যারিসের সাথে যৌথভাবে প্রথম হয়েছে হংকংও। এরপরেই ব্যয়বহুল শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সুইজারল্যান্ডের শহর জুরিক। যৌথভাবে পঞ্চম স্থান দখলে নিয়েছে সুইজারল্যান্ডের আরেক শহর জেনেভা এবং জাপানের ওসাকা।
সেরা 10-এ রয়েছে সিউল, কোপেনহেগেন, নিউ ইয়র্ক, তেল আবিব এবং লস অ্যাঞ্জেলসও। একই সাথে সবচেয়ে সাশ্রয়ী শহরের তালিকাও প্রকাশ করেছে ইআইইউ, যেখানে ভেনেজুয়েলার শহর কারাকাস রয়েছে শীর্ষে, অর্থাৎ কারাকাসের জীবনযাত্রার ব্যয় বর্তমানে সবচেয়ে কম। সাশ্রয়ী শহরের তালিকায় এর পরেই রয়েছে দামেস্ক, তাসখন্দ, আলমাতি, বেঙ্গালুরু, করাচির মতো শহর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জীবনযাত্রার ব্যয়ের সাথে অন্যান্য শহরের ব্যয়ের তুলনা করে প্রতি বছর এই তালিকা তৈরি করে ইআইইউ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।